এতদিন আমরা বলেছি কথাগুলো, আজ সমগ্র বিশ্ব বলছে যে এরা গুমকারী, এরা হত্যাকারী। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরায়, আমরা একটু দেখি। পতিত স্বৈরাচার আওয়ামী লীগ যখন বাংলাদেশের রাজনীতি থেকে মোটামুটি মাইনাস, তখন স্বাভাবিকভাবেই দেশের আরেক প্রধান রাজনৈতিক দল হিসেবে ক্ষমতার দৌড়ে সবচেয়ে এগিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। টানা 17 বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপির ফিরে আসাটা কেমন হবে, দেশকে এগিয়ে নিতে কেমন পরিকল্পনা নিয়ে আগাচ্ছে দলটি, এমন হাজারো প্রশ্ন যখন উঁকি দিচ্ছে ছাত্র জনতা থেকে আপামর জনসাধারণের মুখে মুখে, তখন অবধারিতভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ভবিষ্যৎ বাংলাদেশের মোস্ট প্রেডিক্টেবল প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দম্পতির বড় ছেলে তারেক রহমান। ডাকনাম পিনু হলেও তারেক জিয়া নামেই তিনি অধিক পরিচিত। পারিবারিক সূত্রে ছাত্রজীবন থেকেই বাংলাদেশের রাজনীতিতে বিচরণ থাকলে 1988 সালে বগুড়া বিএনপির সদস্যপদ নিয়ে মূলধারার রাজনীতিতে তারেক রহমানের যাত্রা শুরু হয়। সময়ের সাথে সাথে তিনি দলটির নেতাকর্মীদের মধ্যে জনপ্রিয় ও প্রভাবশালী হয়ে ওঠেন। 2001 সালে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান হয়ে ওঠেন দেশের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের একজন। এ সময় তার নামের সাথে জড়িয়ে যায় পদ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, মানি লন্ডারিং সহ হাওয়া ভবনের নাম। নানা সমালোচনায় জর্জরিত তারেক রহমান হয়ে ওঠেন দেশের রাজনীতির ডার্ক প্রিন্স। তারেক রহমানকে নিয়ে মোটা দাগে যেই অভিযোগগুলো করা হয়ে থাকে তা হলো হাওয়া ভবন ও হাওয়া ভবন কেন্দ্রিক দুর্নীতি, 10 ট্রাক অস্ত্র মামলার মূল হোতা এবং 21শে আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনাকারী হিসেবে। এইসব বিষয় নিয়ে আলোচনা তো থাকবেই। তারেক রহমানের রাজনীতির দর্শন ও ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তার ভাবনাও বিশ্লেষণ করার চেষ্টা করব সার্চ অফ মিস্ট্রির আজকের পর্বে। আমাদের ভিডিও মিস করতে না চাইলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। হাওয়া ভবন। আয়না ঘর থেকে আমরা অনেককে বেরোতে দেখছি। আপনাদের সময় একটা হাওয়া ভবন ছিল, মনে আছে নিশ্চয়ই আপনার। আবারও কি হাওয়া ভবন চালু করার প্ল্যান করছেন আপনারা? সম্প্রতি আয়না ঘরের বিপরীতে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে হাওয়া ভবনের কথা। ব্যাপক আলোচিত এই হাওয়া ভবন আসলে কি? 2001 সালে বিএনপি জামাত জোট ক্ষমতায় আসার পর তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর বনানীর 13 নম্বর রোডে হাওয়া ভবন নামে একটি ভবনে তার রাজনৈতিক কার্যালয় স্থাপন করেন। কিন্তু ভবনটি তার বড় ছেলে তারেক রহমান নিজের রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার করতে শুরু করেন। বলা হয়ে থাকে সেখানে তারেক রহমান সাংবাদিক, রাজনীতিবিদ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের কাছ থেকে দেশ ও রাজনীতি নিয়ে বিভিন্ন আলোচনা করতেন এবং পরামর্শ নিতেন। ধীরে ধীরে দলের অভ্যন্তরে ও বাহিরে তারেক রহমানই হয়ে ওঠেন বিএনপি নামক জাহাজের কাপ্তান। জিয়া পরিবারের সন্তান হওয়ায় বিএনপিতে তাকে চ্যালেঞ্জ জানানোর মতন কার্যত কেউ ছিল না। কিন্তু 34 বছর বয়সী একজন তরুণের সামনে যখন ক্ষমতার অবারিত পথ উন্মোচিত হয়ে যায়, তখন তার ভুল করবার এবং প্রভাবিত হবার প্রবণতাও অনেক বেড়ে যায়। একদিকে তারুণ্য, অন্যদিকে প্রধানমন্ত্রী মা। তখন তারেক রহমানের সামনে ক্ষমতা চর্চার অবারিত সুযোগ। ইতিমধ্যেই হাওয়া ভবনের আড্ডায় তারেক রহমানের সাথে জুটে যায় কতিপয় সংসদ সদস্য থেকে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী থেকে বিভিন্ন পর্যায়ের মানুষ। এভাবেই হাওয়া ভবনকে কেন্দ্র করে গড়ে ওঠে এক বিশাল সিন্ডিকেট। দল থেকে বিচ্ছিন্ন বিএনপির এক জ্যেষ্ঠ নেতা ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা banglanews24.com বিডিকে বলেন, সেনাপ্রধান থেকে শুরু করে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ দিতেন হাওয়া ভবনের বড় বড় কর্তা ব্যক্তিরা। এমনকি বড় বড় টেন্ডার ও ব্যবসাও এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত। রাজনৈতিক তদবির, নেতা তৈরি, চাকরি বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, প্রকল্প বাণিজ্য সবই নিয়ন্ত্রণ হতো এইখান থেকে।
যার ফলে সে সময় হাওয়া ভবন পরিণত হয় সরকারের সমান্তরালে আরেক ছায়া সরকার হিসেবে। তারেক রহমান ও হাওয়া ভবনের নাম ভাঙিয়ে ব্যাপক দুর্নীতিতে যুক্ত হয় হাওয়া ভবনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা। এই কিছুদিন আগেও যেমন গণভবনকে কেন্দ্র করে পরিচালিত হতো সব কিছু, একজন ব্যক্তির নখের ইশারায় চলত প্রশাসন থেকে জুডিশিয়ারি, একইভাবে সেই হাওয়া ভবন থেকেই নির্ধারিত হতো কে দলের নেতা হবে, কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে প্রকল্পের কাজ দেয়া হবে, কে হবে আমলা কিংবা বড় কোনো রাষ্ট্রীয় পদধারী। ব্যক্তিকেন্দ্রিকতা বাংলাদেশের রাজনীতির চিরকালীন সমস্যা। তারেক রহমানের হাওয়া ভবনেও গড়ে উঠেছিল তেমনই এক শক্তিশালী এককেন্দ্রিক ব্যবস্থা। শেখ হাসিনা 16 বছর যা করেছে এর অনেক কিছুই বিএনপি কিন্তু করতে চেয়েছিল, তারা পারেনি, ফেল করেছে। তাদের ওটা দক্ষতা নাই, তাই পারেনি। আওয়ামী লীগের ব্যাপারে অনেক যার ফলে তারেক ঘনিষ্ঠদের সামনে ব্যাপক খুলে যায় অবারিত দুর্নীতির সুযোগ। এভাবেই হাওয়া ভবন হয়ে ওঠে এক ছায়া শক্তির উৎস, আর তারেক রহমান হয়ে ওঠেন দ্য ডার্ক প্রিন্স। উইকিলিক্সে উঠে আসে তারেক রহমানের হাওয়া ভবনের দুর্নীতির খবর। উইকিলিক্সে প্রকাশিত রিপোর্টে তাকে উপস্থাপন করা হয়, Tarek is a symbol of kleptocratic government and violent politics in Bangladesh. বিরোধী শিবির আওয়ামী লীগ ও তাদের মিডিয়া সেল ব্যাপকভাবে সেসব প্রচার এবং প্রসার করতে থাকে। ফলস্বরূপ আফ্রিকার দুঃখ সাহারার মতন হাওয়া ভবন হয়ে যায় বিএনপির দুঃখ। তাদের সমস্ত অর্জন এবং ভালো কাজগুলো চাপা পড়ে যায় হাওয়া ভবনের নিচে, যেই হাওয়া ভবনের স্টিগমা এখনও বয়ে বেড়াতে হচ্ছে বিএনপিকে। এখন পর্যন্ত কেউ বলতে পারেনি হাওয়া ভবন থেকে 12, 14, 15 বছর 10 ফুট বাই 12 ফুট ঘরে কাউকে আটকে রাখা হয়েছে। এখনো কেউ বলতে পারে না যে হাওয়া ভবনে ঢুকিয়ে কাউকে বিভৎস কায়দায় নির্যাতন করা হয়েছে। সময় 2004 সালের 28 এপ্রিল। চট্টগ্রাম বন্দরের ডিইউএফএল জেটিতে রাত 2টা থেকে ভোর 6টা পর্যন্ত চালানো অভিযানে AK-47 রাইফেল, সেমি অটোমেটিক রাইফেল, রকেট লঞ্চার, রকেট শেল, পিস্তল, হ্যান্ড গ্রেনেড সহ বিপুল পরিমাণ গুলি এবং বিস্ফোরক দ্রব্য বোঝাই 10টি ট্রাক আটক করে চট্টগ্রাম মহানগর পুলিশের ডিসি ও এসির নেতৃত্বাধীন প্রায় 30 জন পুলিশ এবং কোস্টগার্ডের সদস্যরা। অস্ত্র বোঝাই ট্রাক জব্দ করার পর এই অস্ত্র যখন গণনা করা হয় তখন সেখানে পাওয়া গেল 1790টি বিভিন্ন ধরনের অস্ত্র, 11.5 লাখ গুলি, 6,500 ম্যাগাজিন, 27,000 গ্রেনেড এবং 150টি রকেট লঞ্চার। এই বিপুল পরিমাণ অস্ত্র আটকের ঘটনা দেশে এবং বিদেশে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করে। প্রতিবেশী ভারতের সাথে ইতিমধ্যেই শীতল হয়ে যাওয়া সম্পর্কে এই অস্ত্র আটকের ঘটনা নতুন মাত্রা যোগ করে। ভারত সরকার সরাসরি তাদের অভিযোগের তীর বিএনপির দিকে তাক করে। যেহেতু বলা হয়ে থাকে বিএনপি তথা দেশের সকল সিদ্ধান্ত আসতো হাওয়া ভবন থেকে, সুতরাং এই আঙ্গুলির নির্দেশ স্বাভাবিকভাবেই তারেক রহমানের দিকে চলে যায়। ভারতের অভিযোগ ছিল 7 সিস্টার্সের বিদ্রোহী ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে নানাভাবে মদত দিচ্ছে বিএনপি সরকার। 10 ট্রাক অস্ত্র আটকের ঘটনা ভারতের সেই দাবিকে আরও পোক্ত করে তোলে, যার ফলে ভারতের সাথে বিএনপির সম্পর্ক সর্বনিম্ন স্তরে পৌঁছে যায়, যা পরবর্তী সময়ে বিএনপির জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। বিএনপির প্রতি ভারতের আস্থাহীনতা ও অবিশ্বাস ভারতকে আরও বেশি আওয়ামী লীগের প্রতি নির্ভরশীল করে তোলে। ফলে ভারতের পররাষ্ট্র ও প্রতিরক্ষা পলিসি হয়ে দাঁড়ায় যেই করেই হোক বিএনপি ঠেকাও। আবার অনেক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মনে করেন বিএনপির প্রতি ভারতের আস্থা কখনোই ছিল না, আর 10 ট্রাক অস্ত্রের চালান আসার খবর রয়ের কাছে অনেক আগে থেকেই ছিল। কোথায় কিভাবে সেই অস্ত্র আটক করা হবে তা হয়েছে রয়ের চিন্তা মতোই, যাতে করে অস্ত্র মামলায় বিএনপিকে চাপে রাখা যায়। অস্ত্র আটকের ঘটনাটি যখন ঘটেছিল তখন কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার ছিলেন তৌহিদ হোসেন। তিনি বিবিসি বাংলাকে বলেন, ভারত সবসময় চেয়েছে যে আওয়ামী লীগ যাতে ক্ষমতায় ফিরে আসে। তিনি মনে করেন অস্ত্রের চালানটি যেভাবে ধরা পড়েছিল ভারত সেভাবেই চেয়েছিল। তিনি উল্লেখ করেন এই চালানটি বাংলাদেশের ভেতরে ঢোকার জন্য অপেক্ষা করছিল ভারত।
এই ইস্যুতেও বেশ জোরে সোরে তারেক রহমানের নাম শোনা যায়। তারেক রহমান বলতে গেলে সেই সময় ছিলেন বাংলাদেশের সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি। ভারতের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআইএ এর সাবেক ডেপুটি ডিরেক্টর মেজর জেনারেল গগনজিৎ সিং এক সাক্ষাৎকারে বলেছিলেন, উলফার সঙ্গে বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ গোয়েন্দা কর্মকর্তাদের সম্পর্ক ছিল। তার দাবি, উলফা নেতা পরেশ বড়ুয়া ডিজিএফআই এবং এনএসআই এর কিছু কর্মকর্তাদের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। আর এই গোয়েন্দা কর্মকর্তাদের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তারেক রহমান ও হাওয়া ভবনে তার সহযোগীদের সাথে। When BNP was in power in Bangladesh, বিএনপির শীর্ষ নেতৃত্বে থেকে 10 ট্রাক অস্ত্র চালানের কেন্দ্রবিন্দুতে ছিলেন তারেক রহমান ও তার সহযোগীরা। এই অস্ত্র চালানের সঙ্গে উলফা ও পাকিস্তান সরাসরি সম্পৃক্ত ছিল। এখানে বলে রাখা ভালো, অভিযুক্ত গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে তারেক ঘনিষ্ঠদের যোগাযোগ ছিল। এর ভিত্তিতে তারেক রহমানের সম্পৃক্ততা প্রমাণ করা দুরূহ। হতে পারে তারেকের সাথে সখ্যতার সুযোগ নিয়ে তারা এই কাজ করেছে। অন্যদিকে তারেক রহমানের সরাসরি মদত সেখানে যদি থাকতো, গুরুত্ব বিবেচনায় সবার আগে মামলায় উঠে আসতো তারেক রহমানের নাম। ঘটনার পর 10 বছর তদন্তের শেষে 2014 সালের ঘোষিত রায়ে জামাত নেতা নিজামী, বিএনপি নেতা বাবর সহ 14 জনের ফাঁসির রায় হলেও এখনও অমীমাংসিতই রয়ে গেছে এই অস্ত্র চালানের অনেক রহস্য। এমনকি তারেক রহমানের সম্পৃক্ততার গুঞ্জন রহস্যেরও সমাধান পাওয়া যায়নি। অক্টোবর 2001-এ অনুষ্ঠিত 8ম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর বিএনপি জামাত জোট সরকার একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। এর মধ্যে 4 দলীয় জোট সরকারের জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং সময় ছিল 2004 সাল। ওই বছরের 21শে মে সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার এলাকায় ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপরে হামলা হয়। এর ঠিক 3 মাস পর 21শে অগস্ট 2004 সালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় সভা চলাকালীন সময়ে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনার বক্তৃতার শেষ পর্যায়ে গ্রেনেড হামলা চালানো হয়। বলা বাহুল্য, সন্দেহের তীর ক্ষমতাসীন দল বিএনপি এবং জামাতের দিকেই তাক করা হয়। ঘটনার পরের দিন মতিঝিল থানা উপপরিদর্শক এসআই ফারুক আহমেদ বাদী হয়ে একটি মামলা করেন, কিন্তু সরকার সন্দেহের তীর তার দিক থেকে ঘুরিয়ে দিতে মঞ্চস্থ করে জজ মিয়া নাটক। তবে বিএনপি ক্ষমতায় থাকাকালীনই হামলার মূল হোতা মুফতি আব্দুল হান্নানকে 1 অক্টোবর 2005-এ গ্রেফতার করা হয়। এরপর তত্ত্বাবধায়ক সরকারের আমলে মামলার তদন্ত নতুন দিকে মোড় নেয় এবং নতুন করে চার্জশিট দাখিল করা হয়। 2008 সালের 21শে জুন মুফতি হান্নান সহ 22 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন সিআইডির জ্যেষ্ঠ এএসপি ফজলুল কবির। তদন্ত রিপোর্টে বলা হয়, আফগান যুদ্ধ থেকে ফিরে আসা মুফতি হান্নান বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার প্রথম বাধা হিসেবে শেখ হাসিনাকে চিহ্নিত করে এবং তাকে হত্যার পরিকল্পনা করতে থাকে, যার চূড়ান্ত ফলাফল 21শে অগস্ট গ্রেনেড হামলা। 2008 সালে নির্বাচনে জয়ী হওয়ার পর 2009 সালে আওয়ামী লীগ গ্রেনেড হামলা মামলার নতুন করে তদন্ত শুরু করে এবং আরেকটি সম্পূরক চার্জশিট দাখিল করে। 2009 সালের 3 অগস্ট রাষ্ট্রপক্ষ মামলাটি অধিকতর তদন্তের আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। মামলাটির তদন্তের দায়িত্ব পান সিআইডির পুলিশ সুপার আব্দুল কাহার আখন্দ। তিনি 2011 সালের 3 জুলাই তারেক রহমান সহ 30 জনের নাম যুক্ত করে 52 জনের নামে হত্যা ও বিস্ফোরক আইনে 2টি অভিযোগপত্র দেন এবং তাতে প্রধান আসামি করা হয় তারেক রহমানকে। সিআইডির তদন্ত রিপোর্টে তৎকালীন বিএনপির শিক্ষা প্রতিমন্ত্রী আব্দুস সালাম পিন্টুকে পরিকল্পনাকারীদের একজন হিসেবে দেখানো হলেও সেখানে তারেক রহমানের যোগসাজশের কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। প্রথম আলোর রিপোর্টে বলা হয়, হামলার আগের দিন হামলাকারীরা বঙ্গবন্ধু এভিনিউর সমাবেশস্থল পরিদর্শন করে এসেছিল, কিন্তু তথ্য প্রমাণ সাপেক্ষে দেখানো হয়েছে সেদিনের সমাবেশ হওয়ার কথা ছিল মুক্তাঙ্গনে এবং সমাবেশ হবার মাত্র 2 ঘন্টা আগে পার্টি অফিস বঙ্গবন্ধু এভিনিউ সমাবেশ হবে বলে ঘোষণা আসে।
প্রশ্ন এখানেই, হামলাকারীরা কিভাবে ঘটনার আগের দিন সমাবেশস্থল ঘুরে দেখে গেল? যদিও 21শে অগস্ট গ্রেনেড হামলার রায় হয়ে গেছে, কিন্তু সেই রহস্যের জট এখনও খোলেনি। হয়তো অদূর ভবিষ্যতে সেই রহস্য উন্মোচিত হবে। এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাব আমরা। রাজনীতিতে নেমেই নানাবিধ সমালোচনায় বিদ্ধ তারেক রহমানের রাজনৈতিক প্রসপেক্ট আসলে কি? তারেক রহমানের রাজনৈতিক জীবন বিশ্লেষণ করলে আমরা মূলত 3টি পর্ব দেখতে পাই। এক হচ্ছে উত্থান পূর্বকাল, দ্বিতীয়ত উত্থান এবং তৃতীয়ত বিকাশকাল। তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় 1988 সালে বগুড়া জেলা বিএনপির সদস্য পদ দিয়ে, কিন্তু তার রাজনীতির চর্চা ও তাতে সফলতা আসে 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনের পূর্ববর্তী দেশব্যাপী জনসংযোগ এবং দলীয় সভায় বক্তৃতা করে করে। বলা হয়ে থাকে সেবারে নির্বাচনে বিএনপির জয়লাভের পেছনে তারেক রহমানের বড় ভূমিকা ছিল। নির্বাচন পূর্ববর্তী সময়ে অ্যাক্টিভিজমের মাধ্যমে তিনি রাজনীতির মাঠে আত্মবিকাশের বার্তা দেন এবং সেটাকেই আমরা তার রাজনীতির জীবনের প্রথম অধ্যায় তথা উত্থান পূর্বকাল বলতে পারি। 2001 সালে নির্বাচনে জয়লাভের মধ্য দিয়েই রাজনীতিবিদ তারেক রহমানের উত্থান ঘটে, কারণ নির্বাচনের পরপরই 2002 সালে এক দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাকে সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত করা হয়। এরপর 1-11 এবং শেখ হাসিনার ক্ষমতা লাভের মধ্য দিয়ে শুরু হয় তারেক রহমানের রাজনৈতিক জীবনের তৃতীয় অধ্যায় তথা বিকাশকাল। কারণ পরিণত রাজনীতিবিদ হওয়ার জন্য উপমহাদেশের রাজনীতিতে মামলা ও জেল খুবই গুরুত্বপূর্ণ দুটি ঘটনা, আর এই সময়ে তারেক রহমানের নামে প্রায় 1/2 মামলা হয়। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমানের নামে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা, সম্পদের তথ্য গোপন, কর ফাঁকি ও চাঁদাবাজির মামলা সহ মোট 17টি মামলা দায়ের করা হয়। তারেক রহমানের বিরুদ্ধে এই প্রোপাগান্ডা শুনছি আজকে 17-18 বছর, ইফ নট মোর, মানে আরো বেশি হতে পারে। কই একটা দুর্নীতির মামলা, একটা আয়োটা অফ এভিডেন্স দেখাতে পারলো না তো? 2007 সালের 7ই মার্চ তারেক রহমানকে গ্রেফতার করা হয়। অভিযোগ রয়েছে গ্রেফতার ও রিমান্ডে নিয়ে তাকে হত্যা ষড়যন্ত্র করা হয়েছিল। পুলিশি হেফাজতে তারেক রহমানকে ব্যাপক নির্যাতন করারও অভিযোগ রয়েছে। আদালতে দেয়া তারেক রহমানের বক্তব্যকে উদ্ধৃত করে ভারতের দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা 2008 সালের 10 জানুয়ারি লিখেছিল, রিমান্ডের সময় আমাকে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টায় হাত ও চোখ বেঁধে রাখা হয়েছিল। আমাকে বেঁধে রুমের ছাদের সাথে ঝুলিয়ে আবার ফেলে দেয়া হয় এবং শারীরিকভাবে নির্যাতন করা হয়। বস্তুত রাজনীতিতে -2 ফর্মুলা বাস্তবায়ন করার পিছনে তারেক রহমান ছিলেন বড় বাধা। তৎকালীন সেনা সমর্থিত সরকার সেই বাধাকে উপড়ে ফেলতেই অমন পদক্ষেপ নিয়েছিল বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত। সেনা সমর্থিত সরকারের সাথে সমঝোতার ভিত্তিতে জামিনে মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য 2008 সালের 23 সেপ্টেম্বর তারেক রহমান লন্ডনে চলে যান। এরপর লন্ডন থেকেই তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে থাকেন। 8 ডিসেম্বর 2009 সালে দলের 5ম জাতীয় সম্মেলনে তারেক রহমানকে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং 2018 সালে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। তারেক রহমানের রাজনৈতিক সক্ষমতার বিচার করতে চাইলে বিএনপির রাজনৈতিক সক্ষমতার কথা বলতে হবে। বিএনপি যে বিগত দশকে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সামনে অসহায় ছিল তা বলার অপেক্ষা রাখে না, এবং সেই ব্যর্থতার দায় তারেক রহমানের উপরেও কিছুটা বর্তাবে। কিন্তু যেহেতু তারেক রহমান সশরীরে উপস্থিত থেকে দলকে নেতৃত্ব দিতে পারেননি, সেহেতু সে দায় তাকে কতটুকু দেয়া যায় সেই প্রশ্নও থেকে যায়। একই সাথে 17 বছর ক্ষমতার বাইরে থাকা দলটিকে এখনও একই সুতোয় গেঁথে রাখার কৃতিত্বও তাকে দেয়া যায়। বাংলাদেশ ও বাংলাদেশের রাজনীতি নিয়ে যে তার সুদূর প্রসারী ভাবনা আছে তা বিভিন্ন সময়ে তার বক্তৃতা এবং সাক্ষাৎকার থেকে উঠে এসেছে। তিনি বাংলাদেশের জাতীয়তাবাদের ধারক, সুতরাং জাতীয় স্বার্থের প্রশ্নে বিগত রেজিমের মতো যে তিনি নতজানু নীতি গ্রহণ করবেন না সেই কথা বলাই যায়। সাম্প্রতিক সময়ে মিডিয়ায় প্রচারিত হওয়া তারেক রহমানের বিভিন্ন বিবৃতি বিশ্লেষণ করলে দেখা যায় তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে নতুন বার্তা নিয়ে হাজির হয়েছেন। আপনাদের সহকর্মী হিসাবে আপনাদের কাছে এটি আমার অনুরোধ,
আপনাদের নেতা হিসাবে আপনাদের প্রতি এটি আমার নির্দেশ। আজকের পর থেকে দয়া করে আমার নাম যখন কেউ বলবেন, কেউ দেশনায়ক, রাষ্ট্রনায়ক, এই কথাগুলো দয়া করে কেউ ব্যবহার করবেন না। যদিও বিবৃতির বাস্তবতা কতটুকু তা সময় বলবে, তথাপি নেতাকর্মীদের প্রতি তার যেই নির্দেশনা এবং মিডিয়ায় দেয়া বিবৃতিতে যে মনোভাব প্রকাশ পাচ্ছে সেটা আশাব্যঞ্জক। এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। ভবিষ্যৎ বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তারেক রহমানের এই বিচক্ষণতা নিঃসন্দেহে তার সমর্থকদের মধ্যে আশার আলো সঞ্চার করবে। সমর্থকদের বিশ্বাস, পরিবর্তিত বাংলাদেশের বুকে নতুন ইতিহাস লেখা হবে সেই দিন, যেদিন নির্বাসন কাটিয়ে তারেক রহমান পা রাখবেন বাংলাদেশের মাটিতে।